আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে বৃষ্টিমুখর সকালের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। সকালবেলা একদম ঝুম বৃষ্টি। তো যাই হোক, আমি এখানে জাহিন ফাউজির জন্য চা বানাতে আসছি। যদি ওদেরকে চায়ের নাস্তাটা সকালবেলা দিই না, কিন্তু জাহিন বলছিল যে আম্মু ঘুম ভাঙছে না, তুমি নাস্তা দেওয়ার আগে চা দাও। তো চা দিচ্ছি, ওরা ব্রেড দিয়ে চাটা খেয়ে নেবে। মাইলস্টোনের সেই ঘটনার পর থেকে আসলে বাচ্চাদের জন্য যাই করতে যাচ্ছি, ওই বাচ্চাদের কথাই বেশি মনে পড়ছে। যে সত্যি আসলে কিছু ব্যাপার থাকে হয়তো বা ওভাবে এক্সপ্লেন করা যায় না, কিন্তু আমিও যেহেতু একজন মা, মায়ের সন্তান হারানোর কষ্টটা খুব ভালো ফিল করতে পারি। আল্লাহ যেন কোনো মাকে এই শাস্তির মধ্যে দিয়ে না নেন। ওই পরিবারগুলোর জন্য অনেক অনেক দোয়া থাকলো, খুব তাড়াতাড়ি যেন তারা সুখ কাটিয়ে উঠতে পারেন। তো যাই হোক, বাচ্চাদেরকে চা দিয়ে এদিকে চলে আসলাম ওদের স্কুল টিফিন রেডি করতে। কিছুদিন আগে আপনাদের সাথে টিফিন মেনু যে শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে ভাতের চাল আর মসুর ডাল দিয়ে একটা খিচুড়ি করা হয় আমার বাসায়। সেটা বাচ্চাদের খুবই পছন্দ, মানে ওরা যদি 3 বেলা দিই ওরা 3 বেলাই খাবে, এতটাই ওরা পছন্দ করে এটা। তো টিফিনেও দেখলাম যে খুব বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যেই করা হয়, যেহেতু স্কুল টিফিনেও নিতে পারে আবার নাস্তা হিসেবেও খেয়ে যেতে পারে। তো এখানে আমি 2 কাপের মতো চাল নিয়েছি আর মসুরির ডাল নিয়েছি 1 কাপের মতো। মসুরির ডালটা যতটুকুন বেশি দেওয়া যায় ততই আসলে ভালো লাগে, তবে হাফ কাপও দেওয়া যাবে। আমি আসলে বেশিরভাগ সময় এটা আন্দাজের উপরেই করে থাকি। তো যাই হোক, চাল ডাল ধুয়ে নেওয়ার পর এখানে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বেশি মজা হয়। আর কোনো রকম আদা রসুন বাটা কিছুই দেই নাই, খুবই জটপট আসলে এই খিচুড়িটা করে নেওয়া যায়। নর্মালি আমরা যেরকম ভাত বসিয়ে দিয়ে রেখে দিয়ে ভাত হতে থাকে, এই খিচুড়িটাও সেম। তো আমি দেখেছেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, কারণ খিচুড়িটা একেবারে যে ঝরঝরে হবে তা না, একটু আঠালো আঠালো ভাব হবে। তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। একদম যখন পানিটা শুকিয়ে আসছিল তখন আমি চুলার আগুনটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই খিচুড়ির সাথে যেটা না হলে জমেই না, সেটা মরিচ ভর্তা। তো মরিচ ভর্তা করার জন্য আমি অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি, সবগুলো দিয়ে ভর্তা করব না, কিছু আমি লবণ দিয়ে জারে করে রেখে দিব, এতে করে 4-5 দিন আসলে ভালো থাকে। তো যাই হোক, এইখানে আমি যতটুকুন ভর্তা করব ততটুকুন নিয়েছি আর পেঁয়াজ লবণ দিয়ে জাস্ট ভালো মতন চটকে নিয়েছি। এখন বেশ অনেকটা পরিমাণেই আমি তেল দিচ্ছি, কারণ দেখা যায় পেঁয়াজ আর মরিচটা ওভাবে খায় না বাচ্চারা, অল্প একটু তেল উপরে ছিটিয়ে নিয়ে দেন খায়। আর এদিকে আমি অফ ক্যামেরায় ডিম ভাজিটাও করে নিয়েছি। আর এখানে আমি যে মরিচ ভর্তাটা করেছি এটা কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দিব, যেন ছুটির দিন ওদের জন্য খিচুড়ি করলে আমার আলাদা করে ভর্তা না করা লাগে। আর এই খিচুড়িটা আমার শুধু খেতেই বেশি মজা লাগে। তো যাই হোক, হয়তো বা আমরা অনেকে এইভাবে করে থাকি। আমার কাছে সহজ মনে হয়, এই জন্য কোনো রকম আদা বাটা রসুন বাটার দরকার হয় না, জাস্ট কুচি করা পেঁয়াজ রসুন দিয়ে হাতে মেখে বসিয়ে দিলেই সুন্দর মতন হয়ে যায়। আর সকালবেলা তো আমরা সবাই আসলে অনেক বেশি ব্যস্ত থাকি, তো এই ধরনের একটা আইটেম থাকলে বাচ্চারা খুব খুশি মনে আসলে খেয়ে নেয়, যেহেতু ওদের পছন্দ। এই খিচুড়িটার সাথে কিন্তু আলু ভর্তাও খুব ভালো যায়, যেহেতু সকালের জন্য করেছি তার জন্য আর আলু ভর্তা করি নাই, যে গরমে এত ভর্তা খাওয়া ঠিক হবে না। তো বাচ্চারা স্কুলে চলে গেছে, আপনাদের ভাইয়াও চলে গেছে। আপনাদের ভাইয়া যাওয়ার পর আমার প্রধান কাজ হয়ে দাঁড়ায় টেবিলটাকে ফ্রি করা। তো টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। এদিকে দেখলাম যে কর্নার শেলফে যে প্ল্যান্টগুলো মনে হচ্ছিল যে খুব বেশি অসহায়ের মতো আছে, একটু পানি স্প্রে না করলেই না। আসলে মাঝে মধ্যে দেখবেন এমন ব্যস্ততা বেড়ে যায়, এগুলোর দিকে কিন্তু খুব একটা খেয়াল থাকে না, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। কারণ গাছে আসলে পানি না দিলে ওরা অনেক বেশি কষ্ট পায়, গাছগুলো একদম নির্জীব হয়ে যায়। আসলে কাজের তো শেষ থাকে না, তার মধ্যে যখন শখের কাজগুলো করা হয় তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মনে হয় মূল কাজ করার একটা এনার্জি পাওয়া যায়। ইদানিং আমি যেটা করি, বাচ্চারা স্কুলে যাওয়ার আগে আমি এক ফাঁকে বেডরুমগুলো গুছিয়ে নিই। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় কিচেনের বেশ কিছু জিনিস ধুয়ে দিছি। আসলে কিচেনটাকে একটা নতুন লুক দিতে চাচ্ছি, টুকটাক চেঞ্জ হবে।
তো যার কারণে অল্প অল্প জিনিস ক্লিন করে নিচ্ছি, কারণ কিচেন সাজানো হোক আর যে কোনো মানে ঘরের একটা কর্নারই সাজানো হোক, সাজানোর আগে মানে মেইন কাজ হয়ে দাঁড়ায় পরিষ্কার করে নেওয়া। তো কিছু কিছু জায়গা থাকে যে অল্প সময়ে পরিষ্কার করে আবার গুছানো সেটা হয়ে ওঠে না, বিশেষ করে কিচেন। তো কিচেনে যখনই আমি চিন্তা করি যে একটু চেঞ্জ করব, তার আগে অল্প অল্প করে হচ্ছে আমি ক্লিনের যে কাজগুলো সেটা করে নেওয়ার চেষ্টা করি। তো এর ফাঁকে হচ্ছে নিউজ পেপার চলে এসছে। ইদানিং কেন যেন আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরে হচ্ছে নিউজ পেপারটা দেয়। মূলত নিউজ পেপার পড়ুয়া মানুষ কিন্তু উনি। আমি আসলে খুব একটা নিউজ মানে ওভাবে দেখতে পারি না, কারণ আমার কাছে মনে হয় মানে নিউজ মানেই এখন নেগেটিভ নিউজই বেশি। আপডেট রাখা হয় কিন্তু আমি এগুলি আসলে নিতে পারি না। আমার কাছে মনে হয় যে মানে একদম উইক হয়ে যায়, যার কারণে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর জরুরি কোনো কিছু যদি থাকে সেটা তো কোনো না কোনোভাবে ঠিক জানা হয়ে যায়। তো যাই হোক, আপনাদের ভাইয়ের জন্য যে তরকারি রান্না করেছিলাম সেটা সার্ভ করে নিয়েছি, পাশাপাশি কিছুটা চিকেন রান্না ছিল ফ্রিজে, সেটাকেও গরম করে নিয়েছি। এদিকে হচ্ছে আজকের মেনু অনুসারে গতকাল রাতেই কিছু প্রিপারেশান রেখেছিলাম, তো সেগুলোই বের করে নিয়েছি। আর এইখানে এই পলি ব্যাগটাতে হচ্ছে আমার বোন কাঁঠাল বিছি, তারপরে হচ্ছে লতা, এগুলো প্রসেসিং করে দিয়েছে। তো ভাবলাম যে এখন লতাটা রান্না করব, সেই জন্য কিন্তু নামিয়েছিলাম। পরে আবার চিন্তা করলাম যে না, এখন এই রান্নাগুলো করতে গেলে অনেক বেশি লেট হবে। তো পরে মেনু মানে ডিলিট করে দেন হচ্ছে রান্নার কাজটা করছি। এরকম প্রায় সময় হয়ে থাকে, হয়তো বা 3টা আইটেম রান্না করব বা 4টা আইটেম। যদি দেখি যে না আমার মানে সময়ের মধ্যে শেষ হবে না, তখন কিন্তু 1-2টা আইটেম মাইনাস করাই লাগে। কারণ সব সময় দেখবেন আমাদের কাজের একটা কাজের প্রভাব আরেকটা কাজের উপর পড়ে, সেটা পজিটিভলি হোক নেগেটিভলি হোক। আর আমার আজকে বাইরে যাওয়া আছে, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে আমি রান্না প্রয়োজনে রাতে করব, এখন যতটুকুন না করলেই না ততটুকুন করি। আর তাড়াহুড়োর মধ্যে যেটা হয়, আমি সকালে যে খিচুড়ি করেছি, বেগুনের তরকারি রান্না করলাম, তো এখন দেখলাম যে আমি যে পেঁয়াজ ছুলে রেখেছিলাম সব শেষ। তো ঝটপট হচ্ছে পেঁয়াজটাকেও এখন কেটে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা একটু বড়, তার জন্য আমি সরি চেয়ে নিয়েছি। আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে লাইফস্টাইল ব্লগের যে একটা মানে থাকে না যে সামঞ্জস্যতা রাখতে গেলেও অনেক সময় বড় হয়ে যায়। তো আশা রাখছি আপনারা হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিও বড় হয় যে আপু এত মিনিটের মধ্যে রাখলে ভালো হয়। তো আমি হচ্ছে মাছটা কষিয়ে নিয়েছি, এখন ডাঁটা আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা কষিয়ে আমি হচ্ছে জলের পানি অ্যাড করে চুলার আগুনটা একদম লতির রেখে গোসলও করে নিয়েছি, পাশাপাশি কাপড়ও ধুয়ে নিয়েছি। আর কে বলবে বলেন তো যে সকালে এত ঝুম বৃষ্টি হয়েছে, কিছু সময় পরেই এত মানে কী রৌদ্র বলে এটাকে, এত রৌদ্র মানে একদম বারান্দায় যাওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো একদিকে ভালোই হলো, ওই যে বললাম আমার বাহিরে যাওয়া আছে, তো একটু টেনশনে ছিলাম যে যেতে পারবো কি না। ইদানিং সালমা আপুর ভিডিওতে দেখছি ডাটা দিয়ে কাঁঠাল বিচির কম্বিনেশন। তো ওই দিন দেখে লাস্টে যেদিন আপু হচ্ছে ছোটো মাছ দিয়ে রান্না করেছিল, ওই দিন রাতেই আমি এই রান্নাটা করি। এর আগে কখনো কাঁঠাল বিচি দিয়ে আমি ডাটা করিনি। কাঁঠাল বিচি দিয়ে মাংস রান্না মানে আমি করি না, আমার আম্মা করেন। মানে কিছু কিছু আইটেম আমার মা বোন যতদিন বেঁচে আছেন ততদিন হয়তো আমার খাওয়া হবে, মানে এই কাজগুলো আমি করবো না, তাও করা হতো যদি আপনাদের ভাইয়া খেত বা বাচ্চারা পছন্দ করতো। তো পরে দেখলাম যে ডাটা দিয়ে মাছটা বাচ্চারা খুবই পছন্দ করেছে, ভাবলাম যে আজকেও করি। আর আজকে ডাটা কাঁঠাল বিচির তরকারিটা সত্যিই খুব মজার ছিল, যদিও আমি পুরো রেসিপি শেয়ার করি নাই। এগুলি আসলে আমাদের বাঙালিদের কমন মেনু, সাধারণ রান্না। তবে আসলে এই সাধারণ রান্নাগুলোই মানে রোস্ট পোলাওর থেকে অনেক বেশি অসাধারণ মনে হয়। তো আমি একটু রেডি হয়ে নিলাম, যেহেতু বাহিরে যাব। এই ফাঁকে মনে পড়লো যে আজকে একটা কাজ না করলেই না, সেটা হচ্ছে আমার বুড়িমার জন্য ড্রেস বানানো দরকার, কিন্তু আমি তো একদমই সেলাই মেশিনে বসতে পারছি না তার ড্রেস বানানোর জন্য। তো ভাবলাম কিছু ড্রেস আছে যেগুলো আমি ওকে পরাবো বলে রেখেছিলাম। তো ওই লাগেজ খুলতে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে কম্বলের লাগেজ। একে তো গরম, এর মধ্যে যদি কম্বল সামনে পড়ে কেমন লাগে বলেন তো।
মজা করছিলাম, তবে এটাও সত্যি এই গরমের মধ্যে শীতের মানে কাঁথা, তারপর হচ্ছে শীতের কাপড়ের কথা মাথায় আসলেই কেমন যেন ফিল হয়। তো এখন আবার হচ্ছে আমি ড্রেসের লাগেজটা বের করে নিব। এই লাগেজটাতে হচ্ছে বেশ কিছু কাপড় আছে যেগুলো আমি আমার বুড়িমার জন্য রেখেছি যে ও বড় হলে পরবে। আর এই বোরকাটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম বানানো কোনো বোরকা। তো যাই হোক, আসলে বাচ্চাদের জন্য রাখলেও ওরা কিন্তু সবসময় যে সবটা পছন্দ করে তা না। যেমন আমার এই স্কার্টটা মানে থাকে না যে একদম হৃদয়ের কাছাকাছি থাকে আমাদের কিছু জিনিস, ওরকমই। তারপর এই যে স্কার্টটা, এটাও আমার খুবই পছন্দের একটা স্কার্ট। আসলে যেটা হয় একটা সময়ের পর আমাদের ওয়েটটা বেড়ে যায়, যার কারণে কিন্তু আমরা চাইলে অনেক ড্রেস পরতে পারি না। আমার কাছে যেটা মনে হয় যে বয়স তো একটা ব্যাপার আছে, তারপরেও যাকে যেটা মানায়, যে ক্যারি করতে পারে সেটার উপরও কিন্তু আমাদের মানে পোশাকটা ডিপেন্ড করে। এমন না যে বয়স হয়ে গেলে এই কালার পরা যাবে না, ওইটা পরা, এগুলো আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম। তো আমি আমারটা বললাম। তো এই কাজটা শেষেই বাইরে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি একটু বাইরে যাব, তাই জন্য রেডি হয়েছি। তো ভাবলাম যারা আমার বিজনেস সম্পর্কে জানেন না তাদের সাথে একটু শেয়ার করি। আমি নতুন বিজনেস শুরু করেছি। আমি হচ্ছে ডিজাইনার শাড়ি নিয়ে কাজ করছি। আর আমার তৃতীয় যে শাড়ির ডিজাইনটা সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম একটু শেয়ার করি। কারণ আসলে খুবই মানে কোয়ান্টিটি কম, যেহেতু হ্যান্ডমেড। আমি সবসময় বলছি যে হ্যান্ডমেড যেহেতু, তাই জন্য কিন্তু আমি যে অনেক পরিমাণ বানিয়ে রেখে দিব এমনটা কিন্তু না। তো খুবই মানে কম কোয়ান্টিটি থাকবে সবসময়। যদি কারোর পছন্দ হয় সেই ডিজাইনটা নিতে চান, তাহলে কিন্তু আমাকে একটু হাতে সময় নিয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে। তো আমার পেজের 3 নম্বর শাড়িটা দেখাই। এই যে, আমি খুব ভালোভাবে যে দেখাতে পারি তা না, যেহেতু আমি এই কাজে একদমই নতুন। আসলে আমার কাছে মনে হয় যে যে কোনো কাজ শুরুর দিকে অনেক বেশি ভুল হয়, ভুল হতে হতেই আমরা শিখি। তো আশা রাখছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে একদম পায়ের যে অংশটা, নিচের যে পাইপ থাকে সেটা আর কি। আর তার উপরে হচ্ছে 2টা লেস, এরকম আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে তারপর দিয়েছি। এই শাড়িটা কিন্তু অলরেডি সেল হয়ে গিয়েছে। তো যারা নিতে চান তারা কিন্তু মানে যদি নেন আর কি, তো এই যে লেসটা, এটা হয়তো বা সেম হবে না, কাছাকাছি হবে। আর এটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে আঁচলটা, এটা থাকবে আঁচলটা। আর এই শাড়ির সব থেকে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে এই কাজটা। এই যে কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা, লেস দিয়ে কিন্তু ডিজাইনটা করা। এইটা পড়বে হচ্ছে এখানে, এই ডিজাইনটা পড়বে একেবারে মানে মিডিলে না, এই যে এইখানে পড়বে। তো এই যে এই হচ্ছে আঁচল, এই এই যে শাড়ির নিচে হচ্ছে এই যে এরকম থাকবে। আর উপরে কিন্তু কোনো মানে কাজ থাকবে না। উপরে বলতে উপরে যে বডিতে কিন্তু সেরকম কোনো কাজ থাকবে না, জাস্ট নিচের দিকে কাজটা থাকবে। এই নিচের দিকে কাজটা থাকবে। আর তো হচ্ছে এই হচ্ছে আঁচল। আর এটা টার্সেলটা দেখেন, এটার টার্সেলটা আমি একটু হেভি দিয়েছি। আসলে টার্সেল ম্যাটার করে, দেখা যায় যে মানে নর্মাল টার্সেলগুলি একরকম, আর এই টার্সেলগুলি একটু মানে বেশি কোয়ালিটিফুল বলা যায়। এই তো এই শাড়িটার প্রাইস হচ্ছে 1500 টাকা। কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আবারও বলছি হাতে সময় নিয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন, কারণ যেহেতু আমি মেক করে দেন হচ্ছে আপনাকে দিতে হবে। আচ্ছা, এই শাড়িটা দেখাতে দেখাতে আমি ব্ল্যাক শাড়ির প্রাইসটার কথা একটু বলি। ব্ল্যাক শাড়ির কিন্তু প্রথম 10 জন হচ্ছে এই প্রাইসে পাবেন 1500 টাকায়। এরপর কিন্তু আর 1500 টাকায় আসলে এটা দেওয়া পসিবল হবে না। ব্ল্যাক শাড়িটা অলরেডি 4টা আমি দিতে পেরেছি। তো আশা রাখছি আপনারা বুঝবেন। তো এই হচ্ছে এই শাড়ির উপরে কাজটা, আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। এটা যে সামনাসামনি কি পরিমাণ সুন্দর লাগে দেখতে, আসলে অনেক সময় কালারটা না ক্যামেরাতে ওভাবে বোঝা যায় না। এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। আমি চিন্তা করেছি এটা আমার নিজের জন্য একটা রাখবো, মানে আমার এত ভালো লেগেছে। আর এটার উপরে এবং নিচে পুরো যে পাইপটা থাকে এটাতে হচ্ছে এই যে এরকম চিকন লেস দেওয়া থাকবে।
চিকন লেস দেওয়া থাকবে। আর এটা হচ্ছে মানে আঁচল, মানে আঁচলের যে টার্সেলের অংশটা। আর এটাতে আমি হচ্ছে টার্সেল 2টা কালারের দিয়েছি। আসলে আমার এখানে লাইটিং এর মনে হয় প্রবলেম, ঠিক মতো আসছে না। তো আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই, 01733721476। আবার বলে দিচ্ছি, 01733721476। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের কাছে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে? তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার সবসময় অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।